নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা কি কখনো ছুরি বটির সাহায্য ছাড়াই ছাগ কেটে দেখেছেন? আপনারা কি কখনো ধূপকাঠির মধ্যে ভিক্স লাগিয়ে দেখেছেন? কি হতে পারে বেলচার মধ্যে আপনারা পলিথিন পোড়াবেন কিসের জন্য? আপনারা কি কখনো হ্যান্ড ওয়াশের মধ্যে ক্লিপ লাগিয়ে দেখেছেন? কি হতে পারে? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন, সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি হ্যান্ড ওয়াশ। হাত ধোয়ার জন্য আমরা অনেকে কোনো না কোনো হ্যান্ড ওয়াশের ব্যবহার করে থাকি, তবে যাদের বাড়িতে ছোট বাচ্চারা থাকে বারবার দেখবেন হ্যান্ড ওয়াশটাকে এভাবে করে চেপে বের করে দেয়, এতে করে অনেকটাই হ্যান্ড ওয়াশও কিন্তু নষ্ট হয়। তো আপনারা একটা কাজ করে নিতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন একটা জামা কাপড় মেলার ক্লিপ, হ্যান্ড ওয়াশের এই মুখের জায়গাটাতে এইভাবে করে ক্লিপটা লাগিয়ে দেবেন। এবার যদি বাচ্চারা এইভাবে করে চাপ দেন, যতই চাপ দেখ না কেন দেখবেন খুব বেশি পরিমাণের কিন্তু বেরোবে না, একদম সামান্য পরিমাণের বেরোবে, যার কারণে দেখা যাবে হ্যান্ড ওয়াশ কিন্তু আমাদের নষ্ট হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। মোবাইল ফোনের ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি। আমরা যখন কিচেনে রান্না বান্না করি অনেক সময় আমরা অনেকে বিভিন্ন ধরনের ভিডিও দেখি বা অনেকে ভিডিও বানাই, বা ছোট বাচ্চারা অনেক সময় কার্টুনও দেখে, যার কারণে আমরা কি করি অনেকে ফোনের স্ট্যান্ডের ব্যবহার করে থাকি, তবে সবার কাছে সব সময় ফোনের স্ট্যান্ড থাকে না, সেক্ষেত্রে সমস্যা হয়। তো আপনারা এই ধরনের একটা কার্টুনের টুকরো নিয়ে নেবেন। ফোনের যে ব্যাক কভারটা থাকে তার মধ্যে ফোনটাকে প্রথমে সেট করে এই কার্টুনের টুকরোটা দিয়ে এভাবে আপনারা সেট করে দেবেন। আর যদি ভাবেন এইভাবে ফোনটা সেট করলে ফোনটা পড়ে যাবে, তা কিন্তু নয়। এইভাবে সুন্দরভাবে আপনারা ভিডিও কিন্তু দেখতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। আমি এখানে নিয়েছি দুধ। দুধ আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে, বাচ্চা থেকে বড় আমরা অনেকেই দুধ কিন্তু খেয়ে থাকি। তবে দুধ খাওয়ার কারণে অনেকেরই দেখবেন গ্যাসের সমস্যা হয়, যার কারণে অনেকেই আমরা দুধ খেতে কিন্তু পারি না। তো সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। এখানে নিয়েছি আমি এলাচ। এলাচটা ডাইরেক্ট ব্যবহার করা যাবে না, এটাকে গুঁড়ো করে নিতে হবে। তবে যখন আপনারা জাল করবেন দুধটা তখনও কাজটি করতে পারেন, বা দুধটা আপনারা খাওয়ার আগেও কিন্তু করতে পারেন। আমি এলাচটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এইভাবে করে 1 থেকে 2 মিনিট রেখে দেবেন, তারপর দুধটা খাবেন, বা জাল করার আগেও কিন্তু এলাচটা দিতে পারেন। এইভাবে যদি দুধটা খাওয়া হয় তাহলে কিন্তু গ্যাসের সমস্যা কোনো দিনই হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী। আমি এখানে নিয়েছি অর্ধেক টমেটো আর নিয়েছি কিছুটা শসা। অনেক সময় দেখবেন আমাদের শসা বা টমেটো পুরোটা হয়তো ব্যবহার করা হয় না, কিছুটা ব্যবহার করি আর বাকিটা কিন্তু এইভাবে কেটে রেখে দিই। এইভাবে যদি কেটে রাখা হয় সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় কাটা অংশটা শুকিয়ে যায় বা পচে যায়, তো সেক্ষেত্রে জিনিসটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো আপনারা একটা কাজ করবেন, নিয়ে নেবেন তেল। আমি এখানে সর্ষের তেল নিয়েছি, আপনারা সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। কাটা অংশের মধ্যে এইভাবে লাগিয়ে দেবেন, এতে করে একটা তেলের আস্তরণ হয়ে যাবে। তারপর কোনো কন্টেনার বা টিফিন বক্স নিতে পারেন, তার মধ্যে রেখে আপনারা এইভাবে করে ফ্রিজের মধ্যেও রাখতে পারেন, আর চাইলে ফ্রিজের বাইরেও যদি রাখেন দেখবেন সহজে কিন্তু শুকিয়ে যাবে না আর পচেও যাবে না, যেহেতু একটা তেলের আস্তরণ রয়েছে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ। আপনারা কি কখনো নেল পলিশের মধ্যে গরম জল দিয়ে দেখেছেন? কি হতে পারে? আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু নেল পলিশের ব্যবহার কম বেশি করে থাকি, তবে আমাদের অনেকেরই কাছে যেহেতু বেশ নেল পলিশের অনেকগুলোই কালেকশন থাকে, তাই অনেক সময় দেখা যায় 1-2টো নেল পলিশ বসে যায়। যখন আমরা নেল পলিশ ব্যবহার করতে যাই তখন সমস্যা হয়। অনেকেই আমরা নেল পলিশটা গলানোর জন্য নেল রিমুভারের ব্যবহার করে থাকি, তবে সবার কাছে সবসময় নেল রিমুভার থাকে না, হয়তো বা আছে খুঁজে পাচ্ছেন না কাজের সময়। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। আমি এখানে কিছুটা গরম জল নিয়েছি, যেহেতু নেল পলিশটা অনেকটাই বসে গেছে তাই একটু বেশি পরিমাণের দিলাম। আপনাদের যদি খুব বেশি না বসে সেক্ষেত্রে সামান্য পরিমাণের দেবেন। ঢাকনাটাকে লাগিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে ভালো মতো জলের সাথে নেল পলিশটা মিশে যায়। এইভাবে করে রেখে দিয়েছিলাম আমি 2 মিনিট মতো। তারপর আবারও এটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আগে যে নেল পলিশটা বসে গেছিলো ব্যবহার করতে পারছিলাম না, সেই নেল পলিশটাই কিন্তু সুন্দরভাবে গলে গেছে। এইভাবে করে নেল রিমুভার ছাড়াই খুব সহজে নেল পলিশটা কিন্তু আপনারা গলিয়ে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন।
আপনারা কি কখনো বেলচার মধ্যে এইভাবে করে পলিথিন বা প্লাস্টিক পরিয়ে দেখেছেন? কি হতে পারে? আমরা যখন ঘর ঝাড়ু দিই দেখবেন যে নোংরা ময়লাগুলো থাকে সেগুলো তোলার জন্য অনেকে এই ধরনের বেলচার ব্যবহার করে থাকি। তবে নোংরাগুলো যদি ভিজে হয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন বেলচাটা আবারও আমাদের পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে রাখতে হয়। তো আপনারা একটা পলিথিন বা প্লাস্টিক নিয়ে নেবেন, সেটা বেলচার মধ্যে এইভাবে পরিয়ে দেবেন। চাইলে একটা এইভাবে গিঁটও দিতে পারেন। তারপর আপনারা যে নোংরা ময়লাগুলো থাকে এর ওপরে যদি তুলে নেন সেক্ষেত্রে কি হবে দেখবেন আলাদা করে কিন্তু আপনাদের আর বেলচাটা ধুতে হবে না, কাজটি আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে। চাইলে আপনারা এইভাবে নোংরাটা ডাস্টবিনে ফেলেও দিতে পারেন, আর যদি চান এই পলিথিনটাকে খুলে তারপর আপনারা ফেলবেন সেটাও করতে পারেন। তবে যদি চান আপনারা পলিথিনটা পরিয়েও রেখে দিতে পারেন, যখনই আপনারা ঘর ঝাড়ু দেবেন নোংরা পরিষ্কার করবেন এর ওপরে আপনারা নোংরাটা করবেন। আশা করছি টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। কি কখনো ধূপকাঠির মধ্যে ভিক্স বা বাম লাগিয়ে দেখেছেন? কি হতে পারে? আমি এখানে নিয়েছি একটা ধূপকাঠি। এই ধূপের কাঠি কিন্তু ঠাকুরে দেওয়ার জন্য আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু একটু অন্যভাবে ব্যবহার করে দেখাবো। তো কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি ভিক্স ভেপোরা। তো সামান্য পরিমাণের ভিক্স নিয়ে আমি ধূপকাঠির মধ্যে এইভাবে লাগিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এইভাবে লাগিয়ে 5 মিনিট রেখেও দিতে পারেন। এবার ধূপকাঠিটাকে আমি জ্বালিয়ে নেব। কি কাজে এটা ব্যবহার করবেন? আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, দেখবেন তাদের দেখা যায় প্রায় সময় সর্দি কাশি লেগেই থাকে, নাক জাম হয়ে যায়। তো এইভাবে যদি বাড়িতে জ্বালিয়ে রেখে দেন, এর যে একটা স্ট্রং গন্ধ থাকে, এর গন্ধের কারণে দেখবেন তার বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়ার কারণে যে নাক জাম হয়ে যায় সেটা খুলতে শুরু করবে। তাছাড়াও আমাদের বাড়িতে মশার উপদ্রবের কারণে অনেকে মশা মরার ধূপ বা কয়েলের ব্যবহার করে থাকি। এভাবে যদি জ্বালানো হয় বাড়িতে দেখবেন একটাও মশা থাকবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে। নিচ্ছি বাচ্চাদের মোজা। অনেকেরই বাড়িতে দেখবেন এমন ধরনের মোজা থাকে যেগুলো হয়তো রাবারটা ঢিলে হয়ে যায় বা একটা মোজা হয়তো হারিয়ে যায়, সেক্ষেত্রে এই মোজাগুলো বাড়িতে এরকমই পড়ে থাকে। তো আপনারা কিভাবে ব্যবহার করবেন? এখানে একটা ছাতা নিয়েছি, ছাতাটাকে মোজার মধ্যে এইভাবে পরিয়ে দেব। এতে কি হবে, একটা ছাতার কভার হয়ে যাবে। আর মোজাটা তো এরকমই বাড়িতে পড়ে থাকতো, এইভাবে রাখলে দেখতেও ভালো লাগবে আর ছাতাটা গোছানো থাকবে, আর এটা কিন্তু আমরা একটা কভার হিসাবে ব্যবহার করতে পারবো। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা চা কিন্তু কম বেশি অনেকেই খেয়ে থাকি, তবে অনেক সময় দেখবেন চায়ের মধ্যে চিনির পরিমাপটা অনেকে আমরা ঠিকভাবে বুঝতে পারি না। যখন একটু বেশি পরিমাণের চা করা হয় বা আত্মীয় স্বজন যদি আসে সেক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয় যদি অতিরিক্ত মিষ্টি হয়ে যায়। তো আপনারা একটা টিপস ফলো করতে পারেন। কি আমি চায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণের লবণ, আর একটা এভাবে করে আপনারা লোহার ছুরি দিয়ে রেখে দেবেন। খুব ভালো করে এভাবে নাড়িয়ে দেবেন। এতে কি হবে যে চায়ের অতিরিক্ত মিষ্টি ভাবটা থাকে সেটা কিছুটা হলেও কম হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি জামা কাপড় ধোয়ার যে ব্রাশগুলো হয়ে থাকে সেগুলো। এই ব্রাশগুলো জামা কাপড় ধোয়া ছাড়াও কিন্তু আপনারা অন্যভাবেও ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করবেন? সাবান তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। সাবান ব্যবহার করার পর দেখবেন সাবানের মধ্যে এক্সট্রা কিছুটা জল থাকে। যদি ডাইরেক্ট সাবান কেশের মধ্যে রাখা হয় সেক্ষেত্রে সাবানটা সহজে গলে যায় আর বেশি দিন ব্যবহার করতে পারি না। তো আপনারা সাবানটা ব্যবহার করার পর এই ব্রাশের ওপরে যদি রেখে দেন সেক্ষেত্রে কি হবে, সাবানের যে এক্সট্রা জলটা থাকে সেটা নিচে ঝরে যাবে, সাবানের মধ্যে জল লাগবে না, যার কারণে সাবানটা সহজে গলবে না আর এই সাবানটা আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন। আমি এখানে নিয়েছি দুটো ক্লিপ। অনেক সময় দেখবেন ক্লিপগুলো যদি ফেটে যায় বা ক্লিপের যে দাঁড়ের অংশগুলো থাকে সেগুলো যদি ভেঙে যায় তখন কিন্তু এই ক্লিপগুলো এরকমই পড়ে থাকে বা হয়তো ফেলে দিই, কেউই কোনো কাজে ব্যবহার করি না। তো এই ক্লিপগুলো আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা কাপড় জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিংড়ে নিয়েছি, সেটাকে এইভাবে করে আমি একটু বিছিয়ে নিচ্ছি। এবার এর মাঝখানে আমি দিয়ে দেব একটা ওয়াইপার। এবার এই যে কাপড়টা রয়েছে ওয়াইপারের ওপরে ভালো করে এইভাবে আপনারা পেঁচিয়ে দেবেন। এবার কাপড়টা যাতে খুলে না যায় আপনারা কি করবেন, এই যে ক্লিপগুলো রয়েছে সেটা দিয়ে এইভাবে করে আটকে দেবেন। কোথায় কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায়। যার জন্য অনেকেই মবের ব্যবহার করে থাকি, কেন কি এখন অনেকেরই দেখবেন হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা। তো হাতের কাছে যদি মব না থাকে বা হয়তো ছিল ভেঙে গেছে আনা হয়নি, সেক্ষেত্রে এইভাবে করে কিন্তু আপনারা খুব সহজে ঘরটা মুছে নিতে পারবেন।
তাছাড়াও এইভাবে আমরা খাটের তলার সাইড, সোফার তলার সাইড, যেগুলো আমরা হাত দিয়ে সহজে পরিষ্কার করতে পারি না সেই জায়গাগুলোও কিন্তু পরিষ্কার করে নিতে পারবো। তাছাড়াও কিচেনের যে টাইলসগুলো থাকে দেখবেন এতটাই উঁচুতে থাকে, আমরা নিচে থেকে দাঁড়িয়ে কিন্তু সেটা পরিষ্কার করতে পারি না। তো এইভাবে করে আপনারা কিন্তু ওয়াইপারের সাহায্যে নিচে থেকেই ওপরের টাইলসগুলো সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। তাছাড়াও আপনারা চাইলে টয়লেটের টাইলসগুলোও কিন্তু এইভাবে পরিষ্কার করতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো প্রেসার কুকারে রান্না করার আগে একটু তেল দিয়ে দেখেছেন? কি হতে পারে, আমরা প্রেসার কুকারে কম বেশি অনেকেই রান্না বান্না করে থাকি যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়, গ্যাসের খরচ অনেকটাই কম হয়। তবে যখন প্রেসার কুকারে রান্না বান্না করি অনেক সময় প্রেসার কুকারের সাইড দিয়ে দেখবেন হাওয়া বেরিয়ে যায়, যার কারণে রান্নাটাও তাড়াতাড়ি হয় না, এর ফলে গ্যাসের খরচও অনেকটাই বেশি হয়। তো আপনারা কি করবেন, প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নেবেন, তারপর সিটির অংশটাকে খুলে নেবেন। এবার নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণের সর্ষের তেল, 1 থেকে 2 ফোঁটা সর্ষের তেল সিটির জায়গাটাতে দিয়ে দিয়েছি। আর যেখানে রাবারটা লাগানো থাকে তার মধ্যেও কিছুটা সর্ষের তেল আমি এইভাবে করে লাগিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনার সিটিটা লাগিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি। আর এখন দেখতেই পাচ্ছেন আগে কিন্তু সিটি কোনোভাবে পড়ছিল না, প্রেসার কুকারের সাইড দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছিল, এখন কিন্তু সুন্দরভাবে সিটি পড়তে শুরু করেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা মেথি শাক। এখন বাজারে প্রচুর মেথি শাক পাওয়া যাচ্ছে, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে এই মেথি শাক দেখবেন একটা একটা করে বাছতে অনেকক্ষণ সময় লাগে, যার কারণে অনেকে আমরা খেতে পছন্দ করলেও কিন্তু বাড়িতে নিয়ে আসি না। তো আপনারা কি করবেন, এইভাবে করে বেশ কিছুটা মেথি শাক হাতের মধ্যে নিয়ে নেবেন। এবার নিয়ে নেবেন একটা পুরনো চিরুনি, চিরুনিটা অবশ্যই পরিষ্কার করে নেবেন। আলতো হাতে এইভাবে যদি টেনে নেন খুব সহজেই মেথি শাকের পাতাগুলো আপনারা এইভাবে আলাদা করে নিতে পারবেন। আর এইভাবে যদি কাজটি করেন দেখবেন খুব বেশিক্ষণ কিন্তু সময়ও লাগবে না। তো যেহেতু এই শাকের ডাঁটাগুলো নরম রয়েছে তাই একটু আমি ডাঁটা সমেত কিন্তু এখানে এইভাবে নিয়েছি। আপনারা চাইলে শুধুমাত্র পাতাগুলোও কিন্তু এইভাবে একই প্রসেসে বেছে নিতে পারেন, এতে করে খুব বেশিক্ষণ সময়ও লাগবে না, কাজটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। শাক নিয়েই আমি এখানে বেশ কিছুটা পালং শাক নিয়েছি। শাক যখন আমরা কাটতে যাই, বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে দেখবেন তারা কিন্তু হাত কেটে ফেলে। সেক্ষেত্রে আপনারা কিভাবে ছুরি বটির সাহায্য ছাড়াই শাক কাটবেন তারই একটা ইউজফুল টিপস শেয়ার করব। সবার প্রথম শাকগুলো একটু বেছে নিতে হবে। অনেক সময় পচে যাওয়া পাতা থাকে বা হলুদ হয়ে যাওয়া পাতা থাকে বা অন্যান্য ঘাস পাতাও থাকে। তো দেখতেই পাচ্ছেন শাকগুলো কিন্তু এখানে আমি বেছে নিয়েছি। এবার আপনাদের হাতের মুঠোর মধ্যে এভাবে শাকটাকে ধরে নেবেন। যদি অনেকটা পরিমাণে থাকে সেক্ষেত্রে আপনারা শাকটা দুবারে কাটবেন। তো আমার খুব বেশি ছিল না তাই আমি হাতের মুঠোর মধ্যে একবারে এভাবে ধরে নিয়েছি। এবার অনেক সময় দেখবেন শাক যখন কাটতে যায় হাতে থেকে খুলে বেরিয়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা একটা রাবার ব্যান্ড নিয়ে এইভাবে করে আটকে দেবেন। সেক্ষেত্রে কি হবে, শাক যখন কাটবেন সহজেই কিন্তু শাকটা হাতে থেকে বেরিয়ে যাবে না। আমি নিয়েছি একটা পুরনো চায়ের ছাঁকনি। এই ধরনের যে স্টিলের চায়ের ছাঁকনিগুলো থাকে সেগুলো সাইডের অংশগুলো দেখবেন অনেকটাই ধারালো থাকে। এবার আপনারা এইভাবে যদি শাকটা কাটেন দেখবেন আপনাদের ছুরি বটির কোনো কিছুর প্রয়োজনই হবে না। তাছাড়াও এইভাবে যদি শাক কাটা হয় তাহলে কিন্তু আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর শাকটা কেটে নেওয়া হয়ে যাচ্ছে। এবার এইভাবে করে আপনারা যদি চান মেথি শাক কাটতে সেক্ষেত্রেও কিন্তু শাকটি কেটে নিতে পারবেন। আর অন্যান্য যে চায়ের ছাঁকনিগুলো হয়ে থাকে স্টিলের, সেগুলো দিয়ে কিন্তু হবে না। যে চায়ের ছাঁকনির হ্যান্ডেলটা এই ধরনের হবে সেটা দিয়ে কিন্তু এভাবে আপনারা শাকটা কেটে নিতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ করছি।